আপনাদের থাইরয়েডের ব্যাপারে বলবো। থাইরয়েড হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে। তা থাইরয়েড থেকে দুটো হরমোন বেরোয়, একটা হচ্ছে T3 আর একটা হচ্ছে T4, ঠিক আছে। এইবার প্রথমে আমরা জানি যে থাইরয়েডটা কোথায় থাকে, ঠিক আছে। থাইরয়েডটা আমাদের এই গলার এই মাঝখানটায় থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে। সুতরাং এটা কীরকম দেখতে? এটা দেখতে মাঝখানে একটা নোট থাকে আর দুদিকে দুটো ওই প্রজাপতির পাখা যেরকম থাকে না, সেই ধরনের থাকে। আমি আপনাদের ছবিটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই যে থাইরয়েডটা দুদিকে দুটো প্রজাপতির পাখার মতো রয়েছে, গলার মাঝ বরাবর রয়েছে এবং মাঝখানে একটা নোড আছে। এই দুটো মানে প্রজাপতি দেখেছেন, প্রজাপতির পাখার মতো, আর হচ্ছে মাঝখানে একটা নোড আছে। এখন হচ্ছে এই যে মাঝখানে যে নোড আছে, এইটা মানে ইস্তেমাস বলে, আর হচ্ছে আর দুদিকে যে পাখার মতো রয়েছে ওগুলিকে সাধারণত লোব বলে, হ্যাঁ, রাইট লোব, লেফট লোব, ঠিক আছে। এইবার হচ্ছে T3, এবার T4, এই দুটো যদি মানে হরমোন, যেই দুটো হরমোন হচ্ছে থাইরয়েড থেকে নিঃসরিত হয়, যদি এইটার মাত্রা বেশি হয় তখন হচ্ছে আমাদের বলা হয়, আমাদের যে থাইরয়েড ডিজিজটা হয় সেটা হচ্ছে হাইপার থাইরয়েড বলা হয়। হাইপার, ঠিক আছে। হাইপার কথার অর্থ হচ্ছে বেশি, ঠিক আছে। হাই প্রেশার বলি না, হাইপার, ঠিক আছে। আর যদি থাইরয়েড থেকে T3 আর T4 এই দুটো যে মানে হরমোন বেরোয়, সেই দুটো হরমোনের পরিমাণ যদি কম হয় তাহলে আমাদের বলা হয় হাইপোথাইরয়েড ডিজিজ, মানে আমরা অ্যাটাক হয়েছি। সুতরাং দুটো মানে ভাগে বিভক্ত। এখন হচ্ছে আমাদের এই যে এই T3 T4 এই দুটো যে হরমোন যেটা কিনা থাইরয়েড থেকে বেরোচ্ছে, এই দুটো হরমোনের পজিশন যদি বেশি হয়, মানে বেশি পরিমাণ নিঃসৃত হয়, তখন হচ্ছে কি হয়? তখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে কপাল আছে, মেয়েরা যে কপালের মাঝখানে যে টিপটা পড়ে, সেই টিপের জায়গাতে আমাদের ব্রেনের মানে স্কাল্প, যে মানে আমার যে খুলি আছে, মাথার খুলি আছে, সেখানে একটা গ্ল্যান্ড থাকে, যেটার নাম হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড। আমি এটার ছবিটা আপনাকে প্রথমে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই যে লাল রঙের যে আমাদের যে খুলির মধ্যে যে লাল রঙের গ্ল্যান্ডটা রয়েছে, এইটা হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড। এটা কি করে সেই ব্যাপারে এখন আপনাদের বলছি। হ্যাঁ, এখন দেখুন, আমাদের যখন মানে আমরা হাইপার থাইরয়েড ডিজিজে আক্রান্ত হয়েছি, তখন কি হয়? তখন আমাদের থাইরয়েড থেকে T3 T4 যেই দুটো হরমোন নিঃসরণ হয়, সেই দুটো হরমোনের মাত্রা বেড়ে যায়। তখন কি হয় অ্যাকচুয়ালি, মানে তখন হচ্ছে এই থাইরয়েড আমাদের পিটিউটারি গ্ল্যান্ডকে একটা সিগন্যাল পাঠায় যে আমার হরমোনটা বেশি পরিমাণে বেরোচ্ছে। তখন পিটিউটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন নিঃসরণ হয়, যেটা হচ্ছে TSH, ঠিক আছে। এটা TSH অর্থাৎ হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটাকে বলে। এইটা কিন্তু কোনো রকম থাইরয়েডের কোনো মানে আমাদের হরমোন নয়। এটা হচ্ছে আমাদের পিটিউটারি গ্ল্যান্ড থেকে যে TSH, এটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা যখন হচ্ছে আমরা হাইপার থাইরয়েডে অ্যাটাক হচ্ছি, যখন আমাদের T3 T4 এর মাত্রা বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে একটা আমাদের ব্রেনে একটা সিগন্যাল পাঠানো হয় যে আমাদের মানে T3 T4 বেশি হচ্ছে। তখন পিটিউটারি গ্ল্যান্ড থেকে
একটা হরমোন টিএসএইচ সেইটা যেটা নিঃসৃত হয় সেটা হচ্ছে আমাদের পুরো বডির মেটাবলিজমে কাজ করে, মানে আমাদের টোটাল বডিতে টোটাল মেটাবলিজমের জন্য ওটা দরকার। বুঝতে পেরেছেন? সে আমাদের যে কোনো অর্গান, যে কোনো সেল, হ্যাঁ, মানে এইটা দরকার। তখন হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড তখন করে কি, টিএসএইচের পরিমাণটাকে কমিয়ে দেয়। বুঝতে পেরেছেন? অর্থাৎ হাইপার থাইরয়েড যখন আমাদের হচ্ছে তখন আমাদের মানে টিএসএইচের পরিমাণটা কমে যায়। উল্টোভাবে যদি আমাদের দেখা যায় আমরা হাইপোথাইরয়েডে অ্যাটাক হয়েছি, তখন কি হয়, তখন T3 আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 এবং T4 এই দুটো যে থাইরয়েড মানে হরমোন রয়েছে এইটার পরিমাণ কমে যায়। তখন এরা আমার বডি তখন পিটিউটারি গ্ল্যান্ডকে একটা মেসেজ পাঠায়, নেগেটিভ মেসেজ পাঠায় যে আমার শরীরে মানে আমার T3 T4 এর পরিমাণ কমে গেছে। তখন পিটিউটারি গ্ল্যান্ড করে কি, টিএসএইচের মাত্রাটাকে বাড়িয়ে দেয়। বোঝাতে পারলাম? সুতরাং হাইপার থাইরয়েডের ক্ষেত্রে টিএসএইচের পরিমাণটা কমে যায়, আর হাইপোথাইরয়েডের ক্ষেত্রে টিএসএইচের পরিমাণটা কি হয়, বেড়ে যায়। এটা বোঝাতে পারলাম? এইবার হচ্ছে টিএসএইচের কার্যকারিতা হচ্ছে আমাদের শরীরের টোটাল মেটাবলিজমকে ও মেনটেন করে। সে ব্লাড সেলের ক্ষেত্রে বলুন, আমাদের হার্টের ক্ষেত্রে বলুন, ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে ইন্টেস্টাইনের কার্যকারিতার ক্ষেত্রে বলুন, হ্যাঁ, যে কোনো মানে ধরুন সব ধরনের যত রকম আমাদের রেসপিরেটরি অর্গানের কার্যকারিতার ক্ষেত্রে বলুন, হ্যাঁ, এবং বিভিন্নভাবে আমাদের শরীরের প্রতিটি মানে পায়ের নখ থেকে মাথা চুল অবধি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে কার্যকারিতা রয়েছে অর্থাৎ মেটাবলিজমকে এটা নিয়ন্ত্রণ করে টিএসএইচ। সুতরাং টিএসএইচ হচ্ছে আমাদের শরীরে খুবই কার্যকরী একটা হরমোন। সুতরাং এখন আমরা দেখতে হবে যে আমাদের থাইরয়েড হলে পরে কি কি আমাদের অসুবিধা হতে পারে। এখন হচ্ছে থাইরয়েডের ক্ষেত্রে দুটো সমস্যা হতে পারে, একটা হচ্ছে স্ট্রাকচারাল, একটা হচ্ছে ফাংশনাল। ফাংশনালটা কি, আমাদের যদি থাইরয়েড হয় কিংবা হাইপার থাইরয়েড হয়, এই দুটো হচ্ছে ফাংশনাল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে T3 T4 আমাদের শরীরে ঠিক আছে, কিন্তু টিএসএইচের পরিমাণটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, মানে যতটা পরিমাণে দরকার ছিল টিএসএইচ এরকম দেখা যায়। এইগুলি হচ্ছে একটুখানি ক্রিটিক্যাল কেস। হ্যাঁ, সাধারণত এইগুলি একটুখানি ক্রিটিক্যাল কেস। আর এমনি নর্মালি হয় T3 T4 এর পরিমাণ যদি বেশি হয় তাহলে আমরা বলবো হাইপার থাইরয়েডে আক্রান্ত হব আমরা, ঠিক আছে। আর হচ্ছে যদি T3 T4 এর পরিমাণ কম হয় তাহলে আমরা হাইপোথাইরয়েডে আক্রান্ত হব। এইবার হচ্ছে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট টেস্ট করেছে T3 T4 এবং টিএসএইচের, দেখা যাচ্ছে যে T3 T4টা নর্মাল আছে, অথচ মানে সে থাইরয়েড টিএসএইচের পরিমাণটা পার্থক্য হচ্ছে। তা সেই ক্ষেত্রে পেশেন্ট বলে যে আমার তো T3 T4 পরিমাণটা অ্যাকচুয়ালি কি হয়, মানে ধরুন আমার বডিতে 8 দরকার আছে, মানে সাপোজ T3 T4 এর, হ্যাঁ, সেই ক্ষেত্রে ধরুন আমার মানে নর্মাল মানে রেজাল্ট দেখাচ্ছে আমার নর্মাল T3 T4, হ্যাঁ, কিন্তু আমার দরকার হচ্ছে হয়তো 8 T3 T4 আমার বডির জন্য, আমার বিশেষ করে আমার বডির জন্য হয় দরকার, কিন্তু আমার হয়তো সেখানে 6-7 নর্মাল রেঞ্জে, মানে কথার কথা বলছি, রয়েছে। তার মানে কি হচ্ছে, আমার বডির ক্ষেত্রে সেখানে সিগন্যালটা যাচ্ছে
পিটিউটারি গ্ল্যান্ডে যে আমার বডির পারমিসেবল লেভেলে T3 T4 নেই, সেই ক্ষেত্রে TSH-এর ডিফারেন্সটা হয়ে যায়। অথচ পার্টি যখন এক্সামিনেশন মানে করলো, সে টেস্ট করলো, সে দেখলো যে তার T3 T4 ঠিক আছে। সাধারণত একটু পরিমাণে T3 T4-এর যদি মানে চেঞ্জেস হয়, তাহলে মানে TSH-এর চেঞ্জেসটা অ্যাকচুয়ালি লগ লিনিয়ার রিলেশনশিপ আছে। T3 T4-এর সঙ্গে TSH-এর লগ লিনিয়ার রিলেশনশিপ আছে। T3 T4 সামান্যতম চেঞ্জেস হলে TSH কিন্তু অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে যায়। একটা লগ লিনিয়ার সম্পর্ক আছে। এইগুলি সাধারণত বিভিন্নভাবে দেখা যায়। এখন আমাদের হচ্ছে দু ধরনের থাইরয়েড হতে পারে। একটা হচ্ছে স্ট্রাকচারাল, যেটাকে না আমরা বলেছিলাম স্ট্রাকচারাল আছে। তা স্ট্রাকচারালের ক্ষেত্রে কি হয়? স্ট্রাকচারালের ক্ষেত্রে আর অ্যাকচুয়ালি ফাংশনালটা তো বললাম, হাইপার থাইরয়েড আর হচ্ছে হাইপোথাইরয়েড। আর স্ট্রাকচারাল ক্ষেত্রে কি হয় যে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে এই যে থাইরয়েডটা রয়েছে, ওখানে নোডে মানে নোড যেটা আছে সেটা গলা ফুলে গেছে। হ্যাঁ, এই বিভিন্ন কোনো একটা জায়গাতে গলার মধ্যে একটা গোল মতো হয়ে রয়েছে। হ্যাঁ, আমি মানে আমার পাশে মানে অন্য ব্যক্তিরা বলছে তোর গলায় এই জায়গাটা এরকম গোল মতো ফুলে আছে, কিংবা গলাটা ফুলে আছে। এই গলাটা ফুলে থাকা মানে গলগন্ড বলা হয়। ঠিক আছে, এইটা এখন সাধারণত খুব একটা দেখা যায় না, কেননা এটা আয়োডিন ডেফিসিয়েন্সিতে অ্যাকচুয়ালি আয়োডিন ডেফিসিয়েন্সিতে এটা হয়। পাহাড়ে পাদদেশে যারা থাকে তাদের অনেকের দেখবেন যে এরকম গলাটা এরকম ফোলা। তা এই যে স্ট্রাকচারাল ডিফেক্টের ক্ষেত্রে সাধারণত আমাদের মানে টেস্ট করা হয়। এইবার হচ্ছে যদি দেখে যে ডাক্তার যে আমার গলার মধ্যে এরকম ফোলা রয়েছে, হ্যাঁ, তাহলে ডাক্তার আল্ট্রাসাউন্ডে করতে বলে। একটা ভালো আল্ট্রাসাউন্ড যারা করতে পারে তারা একদম কোনো রকম কোনো সমস্যা হয় না, একদম সরাসরি আমার যে নডিউল মানে সৃষ্টি হয়েছে সেই নডিউলটা ওরা পুরোপুরি আল্ট্রাসাউন্ডে বলে দিতে পারে যে ওটা কি ফুলেছে, মানে ফোলা মানে পজিশন দেখা গেল হয়তো একটা সিস্ট রয়েছে, জল রয়েছে। এইবার হচ্ছে ওই আল্ট্রাসাউন্ডই ধরে দিতে পারবে যে ওই সিস্টটা মানে কোনো রকম ক্ষতিকারক কিংবা কিছু মানে সন্দেহজনক কিছু আছে কি না, সেটা ভালো আল্ট্রাসাউন্ডেই ধরে নেওয়া যায়। ঠিক আছে, সুতরাং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জল রয়েছে, সুতরাং ওর মধ্যে কোনো ক্ষতিকারক কোনো সন্দেহজনক আল্ট্রাসাউন্ডে পাচ্ছে না, সুতরাং ওটাকে মানে করে গলায় যে ফুলে গেছে, ধরুন কথা যে গোল মতো হয়ে গেছে, কোনো সমস্যা কিছু নেই, সিস্ট রয়েছে, জল রয়েছে। এবার অনেকে ওইটা মানে জন্য অসুবিধা হয়, তখন সে যদি বলে তখন ডাক্তার তাকে ওই সার্জারি করে দেয়। হ্যাঁ, কোনো অসুবিধা কিছু হয় না। কিন্তু যদি আল্ট্রাসাউন্ডে দেখা যায় যে আমার যে মানে এই যে ফোলা যে হয়ে রয়েছে সেটাতে একটু সন্দেহজনক লাগছে, হ্যাঁ সন্দেহজনক লাগছে, এটা রেঞ্জ আছে, বুঝতে পেরেছেন, B9 আর ম্যালিগন্যান্ট। হ্যাঁ, মানে এই সব কিছু ওই ফোলা থাকলেও মানে হচ্ছে এইটা আল্ট্রাসাউন্ড মানে হচ্ছে ম্যালিগন্যান্ট মানে ক্যান্সার, সেটা না। ঠিক আছে, এবার B9 যদি দেখা যায় B9 মানে আল্ট্রাসাউন্ডে বেরোলো B9 রেঞ্জে আসলো, তাহলে কোনো সমস্যার কিছু নেই। এইবার হচ্ছে ম্যালিগন্যান্টের ক্ষেত্রে একটা গ্রে জোন থাকে, তার মধ্যে দেখা গেলো 10% ম্যালিগন্যান্সি পজিশন রয়েছে, হ্যাঁ, কিংবা 25% ম্যালিগন্যান্সি পজিশন রয়েছে। সেই ক্ষেত্রে ডাক্তার পেশেন্টের সঙ্গে আলোচনা করে, হ্যাঁ, যে পেশেন্ট যদি বলে তাহলে সেই ক্ষেত্রে তাকে ওই সার্জারি করে দেওয়া হয়। এবং সেই সময় মানে আর
মানে সার্জারি করে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে সেই সময়েই মানে আমাদের কিছু ডাক্তার কিছু টেস্ট করে, বুঝতে পেরেছেন, সেই সময় ডাক্তার কিছু টেস্ট করে। অর্থাৎ যদি কোনো সন্দেহজনক কিছু আল্ট্রাসাউন্ডে কোনো সন্দেহজনক কিছু মনে হচ্ছে, তখন যে ডাক্তার টেস্ট করে, টেস্টটা খুব একটা মারাত্মক কিছু না, এফএনএসি যেটাকে বলে, ফাইন নিডল অ্যাসপিরেশন নডুল, হ্যাঁ, সেটা একটা সরু সুইয়ের মতো আছে, সরু সুইয়ের মতো, সেটা দিয়ে ওই যেই জায়গাটা মানে রয়েছে সন্দেহজনক মনে হচ্ছে ওই জায়গাটাতে থেকে রস বার করা হয়, সুই ফুটিয়ে রসটাকে বার করা হয় এবং সেই রসটাকে মানে টেস্ট করা হয়। এবং যদি দেখা যায় যে B9 রয়েছে, রেঞ্জ আছে, B9 থাকে, তাহলে কোনো সমস্যার কিছু কারণ নেই। আর যদি দেখা যায় যে ম্যালিগনেন্সি মানে সন্দেহজনক রয়েছে, সেই ক্ষেত্রে যদি দেখা যায় 10% কি 25%-এর মধ্যে রয়েছে, পেশেন্টের সঙ্গে আলোচনা করে সেই ক্ষেত্রে করা হয়। হ্যাঁ, তার আগে যদি সার্জারি করে, বায়োপসি করে নেয় ডাক্তার। মানে সব যে ফুলে থাকলেই পরেই যে ক্যান্সার এফেক্টেড হবে এরকম ভয় পাওয়ার কিছু নেই। সুতরাং আমাদের এইবার হচ্ছে আমাদের থাইরয়েডের যে মানে স্ট্রাকচারাল থাইরয়েড, এইটা সমস্যা, এটা জিনগত অনেক ক্ষেত্রে হয়। হ্যাঁ, আয়োডিনের গলা ফুলে যাওয়া, যেটাকে গলগন বলে, হ্যাঁ, আর নডিউল যেখানে গোল হয়ে হয়ে রয়েছে, ঠিক আছে, এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা অনেক ধরনের ক্ষেত্রে ইমিউন ডিজিজও জেনেটিক্যালি হয়, এনভায়রনমেন্টাল পলিউশনে বিভিন্নভাবে এটা হতে পারে। হ্যাঁ, সুতরাং এই ডাক্তার ও ঠিক জাজমেন্ট করে দেবে। হ্যাঁ, জিনগত অনেকে জেনেটিক্যালি দেখা যায়। হ্যাঁ, সুতরাং এনভায়রনমেন্টালও দেখা যায়। কিছু ক্ষেত্রে থাইরয়েডের ক্ষেত্রে ইমিউন ডিজিজের ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, যাই হোক, এইবার হচ্ছে আমাদের হচ্ছে পরবর্তী যেটা আমাদের যে থাইরয়েডের ব্যাপারটা রয়েছে, এইবার ফাংশনাল থাইরয়েডের ক্ষেত্রে দু ধরনের থাইরয়েড আছে, আমি বলেছি, একটা হাইপার, একটা হচ্ছে হাইপোথাইরয়েড। এইবার হচ্ছে থাইরয়েডের ক্ষেত্রে এইটার চিকিৎসাটা খুবই সহজ। হ্যাঁ, হাইপোথাইরয়েডের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা খুবই সহজ। হ্যাঁ, ওই মেডিসিন দিয়ে দিলেই হয়, কিন্তু মেডিসিন সারা জীবনই খেতে হয়। মানে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে হচ্ছে কী বলুন তো, এটা মানে চেক আপে থাকে, কিন্তু এটা মেডিসিনটা সারা জীবন খেতে হয়, কিন্তু এর কোনো খুব একটা সাইড এফেক্ট নেই। হ্যাঁ, হাইপোথাইরয়েডের ক্ষেত্রে দেখা যায় যদি ডাক্তার মনে করে T3, তখন T3 হাইপোথাইরয়েড মনে করে, মানে যদি ডাক্তার মনে করে আপনার হচ্ছে হাইপোথাইরয়েড হয়েছে, বিভিন্ন ধরনের, ধরুন খাচ্ছেন, খিদে পাচ্ছে না, খেতে ইচ্ছা করছে না, হ্যাঁ, অত্যাধিক পরিমাণে মানে ঘুম হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠতে পারছেন না, ঠিক আছে, এরকম বিভিন্ন সমস্যা দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আরও বেশি দেখা যায়, যেমন হচ্ছে মান্থলি সাইকেলে খুব সমস্যা হয়, অনেক ক্ষেত্রে মেয়েদের বন্ধ্যাত্ব চলে আসে, হ্যাঁ, বাচ্চা হয় না, হ্যাঁ, আর ক্ষেত্রে সাইকেল ড্রপ হয়ে যেতে পারে, ওজন বৃদ্ধি পায়। হ্যাঁ, খুব বেশি ওজন বৃদ্ধি পায় না, 5-6 কেজি ওজন, মানে এরকম আরও ওজন বৃদ্ধি পাওয়ার অন্যান্য আরও শরীর মানে আছে। হ্যাঁ, এইবার হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও এরকম, ক্রনিক ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও এরকম হয়ে থাকে, ঠিক আছে, মানে দেখা যায় যে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এই একটা মানে হরমোন ট্যাবলেট মানে দেওয়া হয়, হ্যাঁ, সেটা খাওয়ার পরে T3টা প্রথমে ডাক্তার T4 আর TSH টেস্ট করে। হ্যাঁ, সাধারণত T4 অনেক ডাক্তারই T4 টেস্ট করতে বলে। অ্যাকচুয়ালি T4টা কী হয় যে প্রোটিন বাউন্ডে যদি থাকে, সেই ক্ষেত্রে যার প্রোটিনের মানে অ্যাকচুয়ালি T4টা যদি কম্বাইন T4 করা হয়, তাহলে প্রোটিন বাউন্ড যেটা রয়েছে সেটা
কারোর প্রোটিনের সমস্যা থাকলে পরে সেইটার রেজাল্টটা সঠিক মানে পাওয়া যায় না। সেই জন্য অনেক ডাক্তার টি4টাকে টি4টাকে ফ্রি টি4 টেস্ট করতে বলে, বুঝতে পেরেছেন? এটা কস্টলি একটু, হ্যাঁ। তা এরকম টিএসএইচ টেস্ট করলো এবং সেই ক্ষেত্রে হাইপো ক্ষেত্রে যদি দেখা যায় টি3 মানে ক্ষরণটা টেস্টের রেজাল্টে যে দেখলো, তখন হচ্ছে ওই মেডিসিন দিয়ে দেওয়া হয় এবং মেডিসিন দিয়ে 3 মাস পরে আবার টেস্ট করে দেখা হয়। তারপরে এরকমই হলে 6 মাস পরে আবার দেখা হয়, এরকম তারপরে বছরে একবার করে দেখা হয়। এ ওষুধ চিরকাল খেয়ে যেতে হবে এ মানে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে। এইবার হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে হাইপার থাইরয়েড। এবার হাইপার থাইরয়েডের ক্ষেত্রে শরীরে মানে মেটাবলিজম রেটটা বেড়ে যায়, শরীরে মানে কি বলুন তো, ওয়েটটা কমে যায়, রোগা হতে থাকে, মানে অসম্ভব পরিমাণে রোগা হতে থাকে, মানে শ্বাসকষ্ট হতে থাকে, হ্যাঁ, বুক ধড়ফড় করতে থাকে, অনেক সময় হাত পা কাঁপে, হ্যাঁ, শরীরে মানে খুব গরম লাগে, হ্যাঁ, স্থির হয়ে বসে থাকতে পারে না। এই সব ক্ষেত্রে মানে হাইপার থাইরয়েডের ডাক্তার টেস্ট করতে বলে। সেই ক্ষেত্রে ওই টি3 টি4 টিএসএইচ টেস্ট করে করা হয় এবং এর যে মানে চিকিৎসা, এটা হচ্ছে 3 ধরনের চিকিৎসা পদ্ধতি আছে, মানে হাইপার থাইরয়েডের 3 ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। এখন হচ্ছে হাইপার থাইরয়েডের ক্ষেত্রে সাধারণত 3 ধরনের চিকিৎসা আছে। একটা হচ্ছে মেডিসিন, হ্যাঁ, আর একটা হচ্ছে আয়োডিন, হ্যাঁ, আর একটা হচ্ছে সার্জারি, বুঝতে পেরেছেন? 3 ধরনের চিকিৎসা আছে। প্রথম ক্ষেত্রে যদি দেখা হয় যে মেডিসিন দেওয়া হয়, সাধারণত 30 to 40% লোকের এই মেডিসিনেই ঠিক হয়ে যায়। টেস্ট করে দেখা হলো যে থাইরয়েড মানে একটা লেভেলে চলে এসছে, মেডিসিন আস্তে 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 মেডিসিনের ডোজও কমিয়ে দেওয়া হয়। একটা সময়ে ওই যে থাইরয়েড ডিটেকশন একটা সাবস্টেন্স আছে, হ্যাঁ, ওটা দিয়ে দেখা হয়, টেস্ট করে দেখা হয়, ওটা পজিটিভ থেকে নেগেটিভ যদি হয়ে যায়, পজিটিভ থেকে নেগেটিভ যদি হয়ে যায়, বোঝা হয় এইভাবে মানে কমিয়ে দেওয়া হয় ওষুধের পরিমাণ। তারপর আস্তে 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 এক সময় ওষুধও আর লাগে না। কিন্তু এটা হাইপার থাইরয়েড হচ্ছে, আবার যদি তার রিল্যাপস হয় তাহলে বুঝতে হবে সে 30-40% যাদের কিনা মেডিসিনে কাজ হয় সে সেই গ্রুপে পড়ছে না। হ্যাঁ, 30-40% যে 40% অবধি যে লোক যাদের মেডিসিনে কাজ হয়, যদি আবার রিল্যাপস করে তখন হচ্ছে সেই গ্রুপে পড়ছে না। তখন তাকে বলা হয় যে আপনি এক কাজ করুন, আপনি আপনার থাইরয়েডটাকে, গ্ল্যান্ড যেটা আছে সেটাকে নষ্ট করে দিন। নষ্ট করে দেওয়ার জন্য ডাক্তার মানে পরামর্শ দেয় সাধারণত। তা পেশেন্টকে বোঝানো হয় এবং একটা রেডিও অ্যাক্টিভ আয়োডিন দেওয়া হয়। এটা কোনো ভয়ের কোনো না, এটা কোনো রেডিও অ্যাক্টিভ আয়োডিন, এটা জাস্ট আস্তে ওই ইটাকে থাইরয়েডটাকে আস্তে 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 ওটাকে করে দেয়, বাদ মানে নষ্ট করে দেয়, ঠিক আছে? সুতরাং তারপরে ওই পেশেন্টটা কী হয়ে যায়, যখন নষ্ট হয়ে গেল থাইরয়েডটা, তখন পেশেন্টটা থাইরয়েডের পেশেন্ট হয়ে গেল। বোঝাতে পারলাম? ওটাকে রেডিও অ্যাক্টিভ আয়োডিন যেটা খাইয়ে দেয়, ওষুধ খাইয়ে দেওয়া হয়, ওটা কোনো রকমই না, মানে ওষুধটাকে খাইয়ে দিলে আস্তে 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 ও থাইরয়েডটাকে নষ্ট করে দেয়, থাইরয়েড গ্ল্যান্ডটাকে নষ্ট করে দেয়। তখন মানে থাইরয়েড গ্ল্যান্ডটা নষ্ট হয়ে গেল মানে মানে ব্যাপারটা জিনিসটা বুঝুন, হাইপো সে তখন হাইপো হয়ে গেল। মানে হাইপোর ক্ষেত্রে কি হয়, টি3 টি4টা কমে যায়, তার মানে তখন টিএসএইচটা দিতে হয়। বোঝাতে পারলাম? হাইপোর ক্ষেত্রে মেডিসিনটা দিতে হয়, যেটা
থাইরয়েডের জন্য মেডিসিনটা দেওয়া হয়। সুতরাং এইবার যদি তার থাইরয়েড গ্ল্যান্ডটাকে নষ্ট করে দেওয়া হয় রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে, মানে ওষুধ দিয়ে নষ্ট করে দেওয়া, তাহলে সে হাইপোথাইরয়েডের পেশেন্ট হয়ে গেল। তখন তাকে ওই হাইপোথাইরয়েডের চিকিৎসা করা হয়। বোঝাতে পারলাম? মানে কি হচ্ছে, হাইপার থাইরয়েড থেকে তাকে হাইপোথাইরয়েডে নিয়ে আসা হয়, তারপরে তাকে হাইপোথাইরয়েডের চিকিৎসা করা হয়, তখন ইজি। ঠিক আছে? নালে হাইপার থাইরয়েড হচ্ছে অ্যাবনর্মাল, কখনো বেড়ে যাবে, কখনো অ্যাবনর্মাল ওর অ্যাক্টিভিটিস খুব ক্ষতিকারক মানে পজিশনে চলে যেতে পারে। আর যাদের মেডিসিনে ঠিক হয়ে যায় 40% লোক, তারা তো মানে খুব ভাগ্যবান। কিন্তু যাদের মেডিসিনে যদি টেস্টিং রেজাল্ট দেখা হয়, একটা সাবস্টেন্স আছে যেটাতে টেস্টিং রেজাল্টে পজিটিভটা নেগেটিভে চলে আসলো, ঠিক আছে, এইভাবে টেস্ট করে দেখা হয়, ঠিক আছে, যদি না হলো তখন তাদের ওই থাইরয়েডটাকে রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে থাইরয়েডটাকে করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, তাহলে তারা হাইপোথাইরয়েডের পেশেন্ট হয়ে গেল। আর একটা যেটা পদ্ধতি আছে সার্জারি, সেটা কাদের ক্ষেত্রে করা হয়, সেটা হচ্ছে ধরুন যে থাইরয়েডের ক্ষেত্রে বলা হয়েছে না, যে হাইপার থাইরয়েডে অনেক সময় যাদের চোখ ফুলে যায়, ঠিকরে বেরিয়ে আসে, লাল হয়ে যায়, বাবাটা বোঝাতে পারলাম? মানে অনেক হাইপার থাইরয়েডের অনেক ধরনের মানে লক্ষণ আছে, যে তার মধ্যে এক ধরনের লক্ষণ হচ্ছে চোখ ফুলে যাচ্ছে, ফুলে গিয়ে ঠিকরে বেরিয়ে আসতে চায়, লাল হয়ে যায়। তাদের কি বলুন তো, চোখের অসুখ, তখন তাদের ওই সার্জারি করে থাইরয়েড গ্ল্যান্ডটা বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সার্জারি করা হয়, থাইরয়েড গ্ল্যান্ডটাকে বাদ দিয়ে দেওয়া হয়। বোঝা গেল না? মানে হাইপোথাইরয়েড হয়ে গেল। তবে চোখেরও চিকিৎসা করা হয়, কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, বোঝাতে পারলাম? তাহলে দেখা গেল যে যারা হাইপোথাইরয়েড যাদের রয়েছে টেস্টিংয়ে টিথিটি, তাদের হচ্ছে মানে মেডিসিনে তারা মানে চিরকাল মেডিসিন খেয়ে লেভোথাইরক্সিন, এই যে মেডিসিন, মানে হাইপোথাইরয়েড পেশেন্ট যারা, বোঝাতে পারলাম, তারা খাবে, তাদের কোনো অসুবিধা নেই, চিরকালই মেডিসিন খেতে হবে, প্রবলেম নেই, থাইরয়েড কন্ট্রোলেই থাকবে। আর যাদের হাইপার আছে, যারা যে মেডিসিনে 40% লোক ঠিক হয়ে যায়, তারা তো বেঁচে গেল। আর যাদের দেখা যায় টেস্টিং রেজাল্টে দেখা যাচ্ছে যে তারা ঠিক হচ্ছে না, তাদের প্রথমে মেডিসিন দিয়েই মানে চিকিৎসা শুরু করা হয়। তখন হচ্ছে যদি দেখা যাচ্ছে যে একটা টেস্টিং আছে, টেস্টিংয়ে পজিটিভটা নেগেটিভে চলে আসছে, তখন হচ্ছে তাদের বোঝা যায় যে তারা আর মানে ওই 40%-এর মধ্যে পড়ছে না, তখন তাদের জন্য ওই আয়োডিন চিকিৎসা। হ্যাঁ, আর যাদের চোখ ফোক ঠিকরে বেরিয়ে আসছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওই সার্জারি করা হয়। চোখেরও চিকিৎসা আছে কস্টলি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে চোখেরও চিকিৎসা আছে খুব কস্টলি। আচ্ছা, এছাড়া থাইরয়েডের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মানে মহিলাদের থাইরয়েডে একটা ভ্রান্ত ধারণা আছে সমাজে, যে থাইরয়েডে মহিলাদের প্রেগনেন্সি ক্ষেত্রে বিয়ে করতে চায় না, টেস্টিং করলেও থাইরয়েড রয়েছে মহিলাদের। এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে থাইরয়েডে মানে প্রচুর পরিমাণে মহিলারা যাদের থাইরয়েড রয়েছে তারা সন্তান প্রসব করে, কোনো অসুবিধা কিছু নেই। তাদের একটা মানে আমাদের নর্মাল থাইরয়েডের থেকে মানে লেভোথাইরক্সিন যেটা আছে তার একটু মাত্রাটা একটু তার মধ্যে একটা বডি রয়েছে না, ইন্টারনাল বডি রয়েছে, সেই জন্য তাকে সবসময় চেক আপে রাখা হয়। হ্যাঁ, মানে প্রথম 12 সপ্তাহ 2.5-এর নিচে থাকতে হয় টেস্টিং রেজাল্ট। হ্যাঁ, তারপরে সেই অনুযায়ী মেডিসিন দেওয়া হয়। তারপরে মানে সেকেন্ড থার্ড উইকে, এইসব উইকগুলিতে দেখা হয় যে 3 মাত্রার নিচে যেন থাইরয়েড মানে টেস্টিং রেজাল্ট থাকে। হ্যাঁ, সেই অনুযায়ী মেডিসিন দেওয়া হয় এবং কোনো অসুবিধার কিছু কারণ নেই। কিন্তু একটা জিনিস দেখা যায় যে কিছু বাচ্চার জন্মর সঙ্গে সঙ্গে তারা থাইরয়েডে আক্রান্ত হয়ে যায়। তাদের থাইরয়েড গ্ল্যান্ড তখন গঠনও হয়নি, কিন্তু এইটাকে লক্ষ্য করা হয় না,
এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, হ্যাঁ, তার ব্রেনের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, দাঁত তার যেই সময় ওঠার কথা উঠছে না। তা বাচ্চা বাবা মারা যদি এটাকে লক্ষ্য না রাখে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যদি 2-3 বছর অবধি সেই জিনিসটাকে তারা যদি এটাকে নেগলেক্ট করে তাহলে কিন্তু বাচ্চা আস্তে আস্তে জড়থব হয়ে যাবে, তার ব্রেন কোনো ডেভেলপমেন্ট হবে না, হ্যাঁ, মানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় চলে যাবে। 4-5 বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রেও এইটুকু মানে কোনো ব্যাপার না, খুব সহজ ব্যাপার, মেডিসিন দিলেই তো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। 4-5 বছরের বাচ্চারাও মানে দেখা যায় যে ডেভেলপমেন্ট সেই ধরনের হচ্ছে না, সুতরাং ডাক্তারকে চেক আপ করা মানে উচিত আছে। তা আমি মোটামুটি থাইরয়েড কোনো অসুবিধার কিছু নেই, মেয়েদের বেশি হয় সাধারণত হরমোনাল বয়সজনিত কারণে, হরমোনাল চেঞ্জের জন্য বয়স্ক মানে এই থাইরয়েডেরই হয়। থাইরয়েডের চিকিৎসা খুবই মানে সহজ ব্যাপার, ভয় পাওয়ার কিছু নেই। এছাড়া আমি কিছু আপনাদের কিছু প্রাণায়াম আমি দেখাচ্ছি, যে এই প্রাণায়ামগুলি করলে পরে থাইরয়েডের ক্ষেত্রে সুবিধা হয়। ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি প্রাণায়ামগুলি দেখাতে। এই কপালভাতি প্রাণায়ামে কী করতে হয়, যে চোখ বন্ধ করে ধরুন বসলেন, পদ্মাসনে বসলেন, আর হচ্ছে শ্বাসটাকে ছাড়তে হয় এরকম, দেখুন ভালো করে লক্ষ্য করুন, চোখ বন্ধ করে রাখবেন, দেখুন এই গলার উপরে এই থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কার্যকারিতা হচ্ছে। এটা কপালভাতি প্রাণায়াম। মানে আপনি এইগুলি মানে অ্যাকচুয়ালি কী বলুন তো, এই ক্যামেরা সেট করতে হয়, অন্যভাবে ক্যামেরা সেট করতে হয়। আমি কপালভাতি প্রাণায়ামটায় মানে আপনি জোরে জোরে শ্বাসটাকে ছাড়বেন, হ্যাঁ, বসবেন, পদ্মাসনে বসলেন, ধরুন বজ্রাসনে, মানে যেইভাবে পদ্মাসনে বসতে পারেন, হ্যাঁ, একটা আসনে বসে চিন এরকম হাতে চিন এরকম রেখে যেরকম বসে এরকম বসলেন, বসে চোখ বন্ধ করেন, বন্ধ করে এবার জোরে জোরে শ্বাসটাকে ছাড়ছেন। বুঝতে পেরেছেন? কপালভাতি এতে হচ্ছে আমার থাইরয়েড গ্ল্যান্ডের উপর করছে, এইটা আপনি করতে পারেন। এটা হচ্ছে ভ্রামারি প্রাণায়াম বলে, মানে হানিবি, মানে যে আমাদের যে করে না, হানিবি আছে না, তাদের যে আওয়াজ, গলার থেকে একটা আওয়াজ বার করতে হবে, সেটা কী করতে হবে, সেটা হচ্ছে পদ্মাসনে ধরুন বসলেন, এবার দুটো আঙুল, এই দুটো আঙুল দিয়ে এই যে মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গার দিয়ে চোখটাকে বন্ধ করবেন, আর থামটা যেটা আছে সেটা দিয়ে কানটাকে বন্ধ করবেন। মানে চোখ দুটো ধরুন এই যে মিডল ফিঙ্গার চোখ দুটো বন্ধ করলেন আর কানটাকে এরকমভাবে বন্ধ করলেন, আর পদ্মাসনে আপনি বসলেন কিংবা বজ্রাসনে বসলেন। আর প্রথমে কি করবেন, প্রথমে হচ্ছে এই অবস্থা, প্রথমে করে নিঃশ্বাসটাকে পুরো রাখবেন, নিঃশ্বাসটা ছাড়বেন না, ভিতরে থাকবে। এইবার গলার থেকে নিঃশ্বাসটা ভিতরে আছে, এইবার গলার দিয়ে আপনি একটা আওয়াজ বার করতে হবে, আওয়াজ বার করতে হবে। তারপরে এরকমভাবে কিছুক্ষণ রাখার পরে ধরুন 15 গুনলেন, 10 গুনলেন, যতক্ষণ পারলেন। মানে প্রথমে তাহলে আমি দেখাচ্ছি, এবার নিঃশ্বাসটা বার করে দিলেন, ঠিক আছে। এইটা করুন, এতে থাইরয়েড গ্ল্যান্ডে দেখবেন এখান দিয়ে আওয়াজ যাচ্ছে না, থাইরয়েড গ্ল্যান্ডে বিরাট উপকার পাবেন। হ্যাঁ, হাজার হাজার পয়সা দিলেও এসব জানতে পারবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনাদের এত হিংসা, এত দেখছেন অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। আর যখন আমি পাঠানো বন্ধ করে দেবো তখন এই ভালো জিনিসগুলো কোথায় পাবেন, ঠিক আছে। প্রতিটি মানুষের দরকার। তারপর তো অ্যাস্ট্রোলজিক্যাল, আমি তো লাইক এরপর তো বন্ধ করে, লাইক যারা আমাকে সাবস্ক্রাইব করছে, লাইক দেয়, শেয়ার করছে, কমেন্ট করছে, হ্যাঁ, তাদের আমি ফ্রিতে পরবর্তীকালে তাদের ফ্রিতে বিভিন্ন ধরনের দেব, হ্যাঁ। আর আমি যদি ধরো মানে যারা আমার কোনো মানে দেখছে অথচ কোনো রকম সাবস্ক্রাইব করেনি, অথচ লাইক করছে না, শেয়ার করছে না, তাদের আগামী দিনে মানে চ্যানেল মানে পাঠাবো না, পাঠালে তো সে পাবে না লিঙ্ক, যা কেন সাবস্ক্রাইব করতে তাকে হবে। আর লাইক আর
কমেন্ট করলে পরে সব ভিডিওতে লাইক কমেন্ট করলে পরেই তাহলে পরবর্তী সাবস্ক্রাইব করলে লিঙ্কগুলি যাবে, ইউটিউব পাঠাবে, ঠিক আছে। আর আমি পাঠাচ্ছি বলে তারা পাচ্ছে, না পাঠালে তখন আর ওই পাবে না, ঠিক আছে। সুতরাং এইটুকু তারা করতে পারছে না, অথচ চ্যানেলটাকে মানে দেখছে। যাই হোক, আরও কিছু কপালভাতি মানে অবধি বললাম, হানিবি এটা বললাম। আর একটা দেখ, এটা তো আপনারা সবাই জানেন যে নারী শোধন যেটা আছে, হ্যাঁ, ধরুন মানে এই দুটো আঙুলকে ধরুন করে রাখলেন, একটা দিয়ে নাক দিয়ে একটা দিয়ে নিঃশ্বাস নিলেন, হ্যাঁ, এই যে আস্তে আস্তে এইটা বন্ধ করলেন, আস্তে আস্তে অন্য নাক দিয়ে করলেন, এই পুরো সার্কেলটা 1 গুনবেন, এরকমভাবে 10 গুনবেন। তারপর করবেন কি, এই নাক দিয়ে নিঃশ্বাস নিলেন, এটা দিয়ে ছাড়ার পরে এই নাক দিয়ে নিঃশ্বাস নিলেন, করে এই আঙুল দিয়ে বন্ধ করে, বুড়ো আঙুল দিয়ে বন্ধ করে এই নাক দিয়ে নিঃশ্বাসটা আস্তে আস্তে ছাড়লেন। এটা আছে নারী শোধন প্রাণায়াম বলে, হ্যাঁ। এইটাকে আপনি করলে পরে থাইরয়েড গ্ল্যান্ডের উপকার হয়, এবং শরীরে এই সব প্রাণায়াম করলে পরে শরীরেরও উপকার আছে। আমি পরবর্তীকালে দেখুন এত বড় ভিডিও করার পরে এইবার যদি সেগুলিকে করতে যাই, তাহলে কী হলো, মানে বিশাল বড় হয়ে যাচ্ছে এবং কেউ ভিডিওটাকে তখন দেখতে চাইবে না। সুতরাং এছাড়া আরও কিছু রয়েছে যেগুলিকে আমি বলে দিতে চাই, যেরকম চোখ বন্ধ করে এরকম এরকম একটা হাত মানে এরকম রাখলেন। আমাদের সাধারণত আমাদের আকুপ্রেশার পয়েন্ট যেটা রয়েছে সেটা জানুন। আমাদের এই যে আকুপ্রেশার পয়েন্ট আছে না, এই যে বুড়ো আঙুলের এইটাকে না এরম করুন, কাজে করছেন এটাকে এরম করুন, হ্যাঁ, এরম করুন, কেউ বুঝতে পারবে না। আকুপ্রেশার পয়েন্ট মানে এইটা হচ্ছে আকুপ্রেশার পয়েন্ট হচ্ছে থাইরয়েডের জন্য, ঠিক আছে। এইটাকে এরম করুন, ঠিক আছে, এইটাকে এরম করুন। আর হচ্ছে নালে এই আঙুল দিয়ে এরম ধরে এরম করুন, এরম করুন, ঠিক আছে, থাইরয়েডের জন্য। আরে থাইরয়েড আসবে না, যার থাইরয়েড আছে থাইরয়েড কমে যাবে, ঠিক আছে। মেডিসিন ডাক্তার যেটা খাচ্ছেন তো খাচ্ছেন, এটা কাজ করছেন, করুন না, করতে থাকুন না, ঠিক আছে। বোঝাতে পারলাম। আর একটা আছে, সেটা হচ্ছে প্রাণায়াম করে ধরুন বসলেন, এটা শঙ্খ প্রাণায়াম বলে। ধরুন একটা হাত এরকম রাখলেন, আর একটা হাত এরকম রাখলেন, ঠিক আছে। এরকমভাবে রেখে এই এরকমভাবে শঙ্খ যেটাকে এই যে আছে না, ধরুন একটা এরকম আছে, এই যে ধরলেন, ধরে এই যে বুড়ো আঙুলটা দিয়ে এরকম শঙ্খ, দেখুন আপনি খেয়াল করে দেখুন একটা শঙ্খ রয়েছে, এরকমভাবে করলেন বসে, আপনার কোনো আসনে বসে এইটাকে করলেন। আর হচ্ছে ত্রাটক, তখন ওই সময়তে একটা মেডিটেশন ত্রাটক করতে পারেন, মানে আমাদের যে এই কপালের মাঝখানটা আছে, ভ্রুর মাঝখানটা আছে, চোখ বন্ধ করে আপনি পুরো কনসেন্ট্রেশনটাকে এই মাঝখানে বিন্দুটি ত্রাটক বলে করলে পরে মেডিটেশন 12th হাউস আপনার ভালো হয়ে যাবে, ঠিক আছে। মানে যে আমাদের 12th হাউস মানে আমাদের খরচার ভাব, মানে ব্যয় যেটা হচ্ছে, এটা করলে পরে দেবেন 12th হাউস এনহ্যান্স হয়ে যাবে, পাওয়ারফুল হয়ে যাবে, ঠিক আছে। মেডিটেশান এটা এক ধরনের মেডিটেশান, প্লাস হচ্ছে শঙ্খ প্রাণায়াম বলে, হ্যাঁ। মানে কোনো ব্যাপার না, এরকম যেরকম করেছেন উল্টো হাতেও আবার এরকমভাবে করবেন, মানে এই যে আঙুলটা করে বুড়ো আঙুলটাকে ধরুন এই যে করেছি বুড়ো আঙুলটাকে, আমাদের আঙুলটাকে বুড়ো আঙুলটাকে টাচ করে যে মানে শঙ্খ প্রাণায়াম যেটা করলাম, হ্যাঁ, এইটা করে তাটক মেডিটেশনটায় বসে এটা করলাম, এইভাবে করুন। এবার হচ্ছে অনেক হয়েছে আজকের থাইরয়েডের সম্বন্ধে সব বললাম, থাইরয়েডের কোনো ভয় পাওয়ার কিছু নেই, এটা করুন। 2 ধরনের থাইরয়েড আছে, আর একটা থাইরয়েড যেটা রয়েছে সে গলগন্ডি হিসাবে সেই সব বন্ধু হলো বাচ্চাদের ক্ষেত্রে, থাইরয়েডের ক্ষেত্রে ভয় মানে একটুখানি নজর রাখতে হবে, আমাদের দোষেই তাদের এই যে ছোটোবেলা থেকে দেখা হয় না বলেই তারা এই যে দেখে না অ্যাবনর্মাল বাচ্চা, ব্রেন ডেভেলপমেন্ট হয়নি, ছোটোবেলা থেকে থাইরয়েডে আক্রান্ত হয়েছে, তখন থেকে দেখেনি, লক্ষ্য করেনি। অন্যান্য ক্ষেত্রেও হয়, ঠিক আছে, থাইরয়েডের ক্ষেত্রেও মানে আছে, ডাক্তারকে একটু দেখালে কি অসুবিধা আছে, নিজেকে একটু সজাগ থাকতে হবে, তাহলে কোনো থাইরয়েড কোনো ব্যাপার না। আমি অনেকগুলি আসনও দেখে প্রাণায়ামও দেখিয়ে দিলাম, অনেক আসন আছে সেগুলি তো দেখানো সম্ভব না বিশাল বড়। আমার চ্যানেলটাকে
আপনারা দেখছেন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, ঠিক আছে, আর কমেন্ট করুন, হ্যাঁ, নাহলে পরবর্তীকালে ভিডিওগুলি যাবে কী করে? ঠিক আছে, আজকের এই অবধি থাক। জয় শ্রীরাম।